আর এই থেকে আমরা ফেসবুক লাইভে চলে যাচ্ছি। জি লিটন ভাই, সবাইকে শুভেচ্ছা। আসলে এই করোনা কালে এরকম একটি প্রশিক্ষণের আয়োজন করার জন্য আইনুসালিস কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা এই পরিস্থিতিতেও অংশগ্রহণ করেছেন এই ওয়ার্কশপে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব বেশি সময় নেব না। আমার যে বিষয়টি আছে সেটা হচ্ছে সমসাময়িক সময়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা। আসলে এটা একটা দুঃসাহসের ব্যাপার যে আমার সংবাদকর্মী বন্ধুরা যাদের কাছ থেকে আমরা শুরুতে সংবাদটা পাই, অধিকাংশ ক্ষেত্রে তাদের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান অবস্থায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করাটা এক ধরনের দুঃসাহস। তারপরেও আমি আলোচনা করতে চাচ্ছি, একটি আমার স্বার্থ আছে, সেটি হচ্ছে আপনাদের কাছ থেকেও আমি পরিস্থিতির কিছুটা খোঁজ খবর জানতে চাই। ফলে আমি এই বিষয় আমার এই সেশনটাতে আমি যেমন কথা বলতে চাই, পাশাপাশি আপনাদের কাছ থেকেও আমি কথা শুনতে চাই। তো আমি যদি এভাবে শুরু করি যে গত 1-2 বছর মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল, আমরা কি দেখছি, বর্তমান এসে আজকের দিনটিতে এসে আমরা কোন অবস্থায় পৌঁছেছি। আমরা যদি গত 1-2 বছর খেয়াল করি তাহলে আমরা দেখব বেশ কিছু ঘটনা এদেশে ঘটেছে যেটা কাঙ্ক্ষিত ছিল না মানবাধিকারের দৃষ্টিকোণ। যেমন গুমের ঘটনা ঘটেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সাময়িক বিরতি থাকলেও আগামী দিনগুলোতে কি অবস্থা যাবে আমরা এখন পর্যন্ত এমন কোন নিশ্চয়তার বার্তা পাচ্ছি না যে এটি আর ঘটবে না। আমরা নারী নির্যাতনের যে চিত্র লক্ষ্য করছি, সেই একটা গ্রাম থেকে শুরু করে এমসি কলেজ পর্যন্ত যদি বিবেচনায় আনি তাহলে এক ধরনের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এবং আমাদের সমসাময়িক সময়ে আমরা কল্পনাও করিনি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে জ্ঞানের আলো বিতরণ করার কথা, সেইখানে একজন স্বামীকে বেঁধে রেখে আটকিয়ে রেখে স্ত্রীকে তার সামনে বা স্ত্রীকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে ধর্ষণের মতো ঘটনা সংঘবদ্ধভাবে ঘটাতে পারে, এবং তারাও ছাত্র নাম। আমরা যদি আমাদের সীমান্ত থেকে লক্ষ্য করি তাহলে আমরা প্রতি বছরের ন্যায় দেখব যে সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, এবং কোন কোন ক্ষেত্রে এটাও শোনা যায় যে সীমান্তের ভিতরেও এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় বিএসএফ। আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সভা সমাবেশের যে অধিকার মানুষের, যেটা আমার কনস্টিটিউশনের স্বীকৃত, সেই সভা সমাবেশ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি সারা দেশেই এক ধরনের বাধা বা এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি করে রাখা হচ্ছে, যার জন্য মানুষ যাতে সংগঠিত না হতে পারে। যদি শুরুটা এভাবে করি যে আমরা সাম্প্রতিককালে গুমের ঘটনা সাম্প্রতিককালে আমরা যেটা লক্ষ্য করছি যে বেশ কমে আসলেও একেবারে বন্ধ হয়েছে এটা বলার সময় এখনো আসে। বরং আমরা কোন কোন ক্ষেত্রে যেটা দেখি যে গুমের ঘটনা কমলে ক্রস ফায়ার বাড়ে, আবার ক্রস ফায়ার কমলে গুমের ঘটনা কমে। কিন্তু মেজর কক্সবাজারে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি যে সিলেটে একটি ঘটনার বাইরে আর কোন ক্রসফায়ারের সংবাদ এখন পর্যন্ত আমরা সংবাদ মাধ্যম বা নিজস্ব সোর্সে পাইনি। তো ধরে যদি নেই যে গত 1.5-2 মাস ক্রসফায়ার বন্ধ হয়েছে, তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আমাদের সবার মনে ঘুরে ফিরে আসছে যে একজন সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের পর ক্রসফায়ারের হত্যাকাণ্ডের পর এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসার কারণটা কি? এটি খুব স্বাভাবিকভাবে একজন মোটা দাগে একজন সাধারণ মানুষ মনে করতেই পারে।
অথচ আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি এবং সংবাদ কর্মী হিসাবে যারা কাজ করি, আমাদের কিন্তু এক ধরনের অবজারভেশন ছিল। সেটি হচ্ছে আমাদের পর্যবেক্ষণ ছিল যে এই কোড আনকোড যে বন্দুক যুদ্ধ বলেন বা এনকাউন্টার বলেন, এটি এক ধরনের সাজানো নাটক, এরকম একটি আভাস আমরা আমাদের তথ্য প্রাপ্তিতে পাচ্ছিলাম। অর্থাৎ আমরা এটা মানে বলাটা অযৌক্তিক হবে না যে ধরনের বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে সেটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা। এটি সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে, কারণ আমরা যারা তথ্য সংগ্রহ করেছি তারা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দেখা গেল যে যে ব্যক্তিকে ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে তাকে দীর্ঘ সময় আগে 5 দিন 7 দিন 10 দিন আগে উঠিয়ে নেওয়া হয় বা বাড়ি থেকে বা রাস্তা থেকে, পরবর্তীতে দেখানো হয় তার কাছে ইয়াবা বা পুরানা অস্ত্র পাওয়া গেছে এবং মানে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। এরকম একটি ঘটনা আমরা প্রতিটি ক্ষেত্রে পাই। এবং এই পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে প্রায় সর্বক্ষেত্রে একইভাবে ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে, শুধু স্থান আর তারিখ আর সময়টা হয়তো পরিবর্তিত। তার মানে হচ্ছে আমাদের ভিতরে এক ধরনের পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা এক ধরনের সিদ্ধান্তে উপনীত হচ্ছিলাম, আমরা বুঝতে পারছিলাম যে রাষ্ট্রীয়ভাবে এই ঘটনাগুলো রাষ্ট্রের সিদ্ধান্ত হোক বা রাষ্ট্রের অবহেলা হোক বা রাষ্ট্র তাচ্ছিল্যতার কারণেই হোক বা রাষ্ট্রের এক ধরনের দুর্বলতার কারণেই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন এই ক্ষেত্রে আমরা যদি আরেকটা জিনিস একটু বিবেচনায় নিই, এই হত্যাকাণ্ড গুলোকে কেন পত্রপত্রিকায় আসছে, মানবাধিকার সংগঠনগুলো এটা নিয়ে কথা বলছে, তারপরে এটা নিয়ে আদালত পর্যন্ত আমরা যে সুফল কেন পাচ্ছি না, এই একটি প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আমাদের সবার মনে আসছে, সে সংবাদ কর্মী হোক আর মানবাধিকার কর্মী হোক আর সাধারণ নাগরিক হোক। যারা একটু বোঝার চেষ্টা করেন তাদের ভিতরে এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার আসছে। সেই জায়গাটিতে আমি একটি সবাইকে বিবেচনায় করতে বলবো, সেটা হচ্ছে বর্তমান বিচার ব্যবস্থার যে শৈথিল্যতা, বিচার ব্যবস্থার যে দলীয়করণ বা বিচার ব্যবস্থার যে দুর্বলতা বা যে ধরনের হ্রাস, মানে প্রচুর মামলা মোকদ্দমা থাকা, যে কারণটাই আমরা অভিহিত করি না কেন, সেই ক্ষেত্রে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো গুরুত্ব পাচ্ছে না। আমরা অতি সাম্প্রতিককালে একটা ঘটনা লক্ষ্য করলাম, মিরপুরে পুলিশ হেফাজতে রনি হত্যাকাণ্ডের একটি নিম্ন আদালতে একটি রায় হচ্ছে, বিচার হচ্ছে, কিন্তু শত শত মামলা কিন্তু এই ধরনের করা যায়নি অথবা মামলাগুলো ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা ক্রস ফায়ারের পরে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা এক ধরনের তদন্ত করা হয় এবং সেখানে দেখা যায় যে আমি একটি ঘটনা জানি যে একটি ভদ্রলোক সাতক্ষীরার তালা থানায় যুব দলের একজন সংগঠককে নিয়ে যখন ক্রস ফায়ার দেওয়া হলো, সেখানে একজন নির্বাহী কর্মকর্তা দিয়ে তদন্ত করে বলা হলো যে তাকে নিয়ে যখন অস্ত্র উদ্ধারে গিয়েছিল তখন বন্দুকযুদ্ধে সে নিহত হয় প্রতিপক্ষের গুলিতে। এরকম একটি কথা। দুর্ভাগ্য, মানে মূল বিষয়টা ছিল হচ্ছে যে ওই দিন যে নির্বাহী তদন্ত যিনি করেছেন সেই কর্মকর্তা ওই দিন আসলে ছুটিতে ছিল। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে উনি বাসায় ছিলেন, বাসা থেকে বের হন, অথচ ওনাকে দিয়ে বলা হয়েছে যে তিনি যখন এই ঘটনাটি ঘটে তিনি উপস্থিত ছিলেন। আমরা এই একটি ঘটনায় এই জিনিসটি দেখলেও আমরা বিভিন্ন সংবাদ কর্মী এবং মানবাধিকার কর্মীদের কাছে এই ধরনের অনেক তথ্যের কথা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা বিভিন্ন সময়ে
আমরা বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে বিভিন্ন ঘটনার তদন্ত রিপোর্ট যেটা পেয়েছি সরকারি, সেখানে আমাদের প্রশ্ন করার মতো শত শত প্রশ্ন করার মতো আমাদের অবস্থা ছিল, কিন্তু দেশের বাস্তবতায় আমরা প্রশ্ন করলেও সেটি সুরাহা হওয়া সুযোগটি ক্রমান্বয়ে সীমিত হয়ে আজকে যে অবস্থাটায় বিচারালয়ে দাঁড়িয়েছে, সেখানে হচ্ছে বিচারক তো অনেকটা নির্ভরশীল থাকেন কোনো না কোনো সংস্থার প্রতি বা কোনো না কোনো জায়গার প্রতি। ফলে দেখা যায় বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, অথবা একজন বিচার প্রার্থী নানাবিধ কারণে বিচারটি পাচ্ছেন। আমরা যেটি আজ থেকে 20 বছর আগে আজ থেকে 20 বছর বা তারও আগে 90-এর দশকের কথা বলতে পারি, আমরা কখনো ভাবিনি যে গোয়েন্দা সংস্থাগুলো বিচারালয়ে সার্বক্ষণিক বিচারণ করতে পারে। কিন্তু আমরা উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত সর্বক্ষেত্রে আমরা তাদের দৃশ্যমান বিচরণ লক্ষ্য করছি, এবং কোনো কোনো ক্ষেত্রে এটিও শোনা যায় যে তারা বিচার চলাকালীন মাঝপথে বিরতি দিয়ে ওনাকে ফোনে অ্যাটেন্ড করতে হয়। এই হচ্ছে একটা চিত্র বাংলাদেশের। এরপর যদি আমরা আনি গুমের যে ঘটনাটি ঘটছে, আপনি দেখেন দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন মানুষকে রাস্তা থেকে বা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহ করা হলেও তারা অস্বীকার করছে, এবং এই ধরনের ঘটনা ঘটেই চলছে, এবং সবসময় একই পদ্ধতিতে তারা অস্বীকার করছেন। কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে নারায়ণগঞ্জের ঘটনার পর মানুষের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের ঘটনার সাথে যুক্ত, এবং আমরা স্পেসিফিক যে সমস্ত ঘটনা আমরা নিজেরা তদন্ত করেছি বা সংবাদ কর্মীরা বা সাংবাদিকরা যে সমস্ত বিষয়ে ইনডেপথ রিপোর্ট করেছেন, সেখানে রিপোর্টিং এ স্পষ্টতই ইঙ্গিত আছে বা কোনো কোনো ক্ষেত্রে স্পষ্টতই বক্তব্য আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে। আমরা অবাক, বাংলাদেশে এ পর্যন্ত 3 জন পার্লামেন্ট মেম্বার, সাবেক 3 জন পার্লামেন্ট মেম্বার, কথা কি শোনা যাচ্ছে না? আমাদের যে লোকজন, এতগুলো লোকজন, হ্যালো লিটন ভাই, আপনি বলেন। আমি অনুরোধ করব, যদি কেউ কথা বলেন তাহলে আসলে আমার কথা বলা কঠিন হয়ে যায়। রহমান ভাই সম্ভবত কথা বলছেন। আমরা মানে এই নারায়ণগঞ্জের ঘটনার পর বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এই ধরনের ঘটনার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার একটা সংশ্লিষ্টতা থাকে। আজকে বাংলাদেশের এ পর্যন্ত কমপক্ষে 3 জন সাবেক পার্লামেন্ট সদস্য গুমের শিকার হয়েছেন। একজনকে ভারতে পাওয়া গিয়েছে, আর 2 জন এখন পর্যন্ত দুজনের কোনো সংবাদ নেই। এর বাইরে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি কিন্তু বেশ কয়েকজন এখন পর্যন্ত নিখোঁজ বা গুম রয়েছেন, যাদের কোনো সন্ধান পাওয়া যায়। বাংলাদেশে এমন একটি সময় আমরা দেখেছি যে সময়ে এরকম উঠিয়ে নেওয়া হতো, স্ত্রীর সামনে স্বামীকে, ভাইয়ের সামনে বোনকে, বোনের সামনে ভাইকে, এরকম উঠিয়ে নেওয়ার পরে দেখা যেত 2-4 দিন পরে তাদের গুলিবিদ্ধ ডেড বডি এই মিরপুরের, এই সাভারের বিভিন্ন রাস্তার পারে অথবা ব্রিজের নিচে আমরা পেয়েছি। এবং পরবর্তীতে আজ পর্যন্ত এই ধরনের ঘটনার একটিরও সুরাহা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণটি হচ্ছে, যখন নিজেরা ঘটনা ঘটায় তখন কিন্তু সেইটার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ততটা তৎপরতা বা ততটা গুরুত্ব দিয়ে তারা করতে চান না। আর আমরা এটাও লক্ষ্য করেছি যে এই ক্ষেত্রে যারা সরকার পরিচালনা করেন, তাদের দায়িত্ব এগুলি বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাদের এক ধরনের দুর্বলতা রয়েছে, তাদের এক ধরনের, এভাবে আমরা চিন্তা করতে পারি, তাদের এক ধরনের সম্মতি রয়েছে। ফলে এই ঘটনাগুলির বিচার পাওয়া যায় না, এই ঘটনাগুলির তথ্য
বেরিয়ে আসে না। আপনি আমি সবাই জানি যে সরকার আমাদের কাছে দায়বদ্ধ এবং সরকার এই ধরনের ঘটনায় নিবৃত্ত করবে, এই ধরনের ঘটনা বন্ধ করার কার্যকরী পদক্ষেপ নেবে। এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন নেয়? বড় বড় মোটা দাগে যদি চিন্তা করা যায় যে সক্রেটিসের কথায় যদি আমরা হিসাব করি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এইভাবে একটা রাষ্ট্র বা একটা সরকারকে চিন্তা করি, তাহলে সরকার কে হবেন এটা নির্ধারণ করবে জনগণ। কিন্তু এই যে নির্ধারকের ভূমিকায় জনগণ, সেটি কি জনগণ এই কাজটি কি করতে পারছেন? গত 5-10 বছরের যদি আমরা চিত্রটি লক্ষ্য করি, সেই ক্ষেত্রে এটি আমরা অনুপস্থিত দেখছি। অর্থাৎ জনগণের চিন্তার প্রতিফলন নির্বাচনের মধ্যে দিয়ে প্রকাশের সুযোগ ক্রমান্বয়ে সীমিত হয়ে আসছে এবং এমন একটি জায়গায় এসছে যে মানুষ বলতে চায়, বলে যে রাতের নির্বাচন, অর্থাৎ আগের রাতেই ব্যালট পেপার ভরা হয়ে যায়, ফলে নির্বাচন হয়ে যায়, আর সেটাই ফল প্রকাশিত হয়। এই কথাটি কিন্তু জনগণের ভিতরে, অধিকাংশ জনগণের ভিতরে বা জনগণের ভিতরে এই ঘটনাটি এইভাবে আসছে। এখন সরকার যদি স্বচ্ছ না হয়, অ্যাকাউন্টেবল যদি পাবলিকের কাছে না থাকে এবং সেটাকে যদি তোয়াক্কা না করে, সে তখন যে কোনো ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে পারে, আশ্রয় দিতে পারে এবং নৈতিকভাবে তাকে সমর্থনও দিতে পারে, যেটি আমরা গত 5-10 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, গুমের ক্ষেত্রে বলেন, বা ডিজিটাল যে আইনটি হয়েছে বা এর আগে যে আইনটি ছিল, এটার অপপ্রয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এটি ধারাবাহিকভাবে চলে আসছে। কারণ সরকার তো চিন্তা করছে যে, সরকারের চিন্তায় বিবেচনায় এটি নেই যে আমি যদি দুঃশাসন করি, তারপরেও তো আমাকে চ্যালেঞ্জ করার কোনো শক্তি নেই, সেটা নির্বাচন বলেন বা অন্য কোনো ভাবে। এরকম একটি ধারণা যখন সরকারের ভিতর চলে আসে, সে স্বেচ্ছাচারী হতে পারে, সেটিরই আমরা ঘটনা লক্ষ্য করছি। আমরা যদি ভারতের দিকে তাকাই, যে আমাদের সীমান্তে যে ধরনের হত্যাকাণ্ডগুলি সংঘটিত হচ্ছে মাসের পর মাস বা বছরের পর বছর, পরিসংখ্যান দিয়ে হয়তো একটা সংখ্যা বলা যাবে, এই সংখ্যার চেয়েও বড় জিনিস বিবেচনায় আনতে চাই যে ঘটনার গুরুত্বটা। আমরা দীর্ঘদিন ধরে আমাদের দুই দেশ মিলে আমরা আলোচনা করি ঘটনা জিরোতে নামিয়ে আনবো, অর্থাৎ আর কোনো ঘটনা ঘটবে না, এরকম প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা দেখি যে ঘটনা ঘটেই চলছে এবং একই ধরনের বয়ান, যেমনি আমরা ক্রস ফায়ারের ক্ষেত্রে বয়ান দেখি, একই ধরনের বয়ান আমরা বিএসএফ এর তরফ থেকে দেখি যে এরা গরু পাচারকারী, এরা আমাদের উপর আক্রমণ করেছে ইত্যাদি ইত্যাদি কারণে গুলি করতে বাধ্য হয়েছে সম্পদ রক্ষার জন্য, সরকারি অস্ত্র রক্ষার জন্য। এই ঘটনাটা ঘটে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের এখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে না। যুদ্ধ অবস্থা যেখানে বিরাজ করছে সেই পাকিস্তান সীমান্তে কিন্তু ভারত এইভাবে হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে ওইখানে পারে না, এখানে পারছে কেন? সেটি হচ্ছে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের রণনীতি বলেন, রণকৌশল বলেন বা বিদেশ নীতি বলেন, সেটার উপর অনেকটা নির্ভরশীল। আমরা অতি সম্প্রতি লক্ষ্য করলাম বিএসএফ এবং আমাদের বিজিবির বৈঠকেও আবার এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পূর্বে যে আলোচনা হয়েছিল যৌথ টহল, তারপর যৌথ ইনভেস্টিগেশন, জয়েন্টলি ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছিল এই ধরনের হত্যাকাণ্ডে। দুর্ভাগ্য আমাদের যে সেটি হচ্ছে না। মারণাস্ত্র ব্যবহার করা হবে না, সেটিও কিন্তু বন্ধ হয়নি, বরং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি যে মারণাস্ত্রের দ্বারাই কিন্তু আমাদের নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে। নামকস্ত একটি ইনভেস্টিগেশন কখনো কখনো তাদের তরফ থেকে হয়, কিন্তু সেই রিপোর্ট আমরা দেখি না বা সেটা বিচারালয়ে যায় না। অর্থাৎ একই কৌশলে রাষ্ট্রগুলি এই ধরনের হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এরপর যদি আরো বিবেচনায় আমরা নিয়ে আসি যে আমাদের যারা ধরেন, আমরা যদি বিবেচনায় আনি যে এরা চোরা কারবারি, যদি এইভাবেও বিষয়টিকে আমরা তর্কের খাতিরে, যুক্তির খাতিরে যদি আলোচনায় আনি, ওরা তো নিরস্ত্র ছিল, এটি তো এটি তো প্রমাণিত। যারা হত্যাকাণ্ডের শিকার হয় তারা নিরস্ত্র ছিল, তাহলে এই নিরস্ত্র মানুষকে আপনি মারণাস্ত্র দিয়ে কেন হত্যা করছেন? তাদেরকে তো আটক করা সম্ভব, তাদেরকে গ্রেপ্তার করুন, বিচার করুন। কিন্তু এইভাবে হত্যাকাণ্ডের ঘটনা ক্রমান্বয়ে যে ঘটছে, প্রতিনিয়ত বাড়ছে, এটি বন্ধ করা দরকার, কিন্তু এটি বন্ধ হচ্ছে না।
এরপর যদি আমরা সাম্প্রতিক কালে এই করোনা কালে আমরা যদি লক্ষ্য করি গত 9 মাস বা 1 বছর এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সংবাদকর্মী ভাইরা। তারপরে যদি আমরা বিবেচনায় আনি শিক্ষকবৃন্দ, তারপর মানবাধিকার কর্মী, এই প্রসঙ্গটি আমি টানতে চাই এই কারণে যে করোনা কালে যখন প্রায় ফিল্ড থেকে সংবাদ সংগ্রহের পদ্ধতিটা সীমিত হয়ে আসছিল, তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি জনগণ তার মত প্রকাশের চেষ্টা করেছেন। বিশেষ করে যারা যোদ্ধা শ্রেণী, যারা সমাজ সম্পর্কে জানেন, যারা খোঁজ খবর রাখেন, তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার চেষ্টা করেছেন। সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত দিয়েছেন, তাদের দেখা ঘটনার বর্ণনা দিয়েছেন, প্রশ্ন তুলেছেন। আমি একটি ঘটনা জানি, এই গাজীপুরে তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ থেকে ঘোষণা দিলেন যে তিনি এই করোনা কালে যে অতি দরিদ্র মানুষদের জন্য সাহায্য করবেন এবং নগদ টাকা। তখন দেখা গেল যে দরিদ্র মানুষের নাম লিপিবদ্ধ করা হলো। কোন কোন ক্ষেত্রে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা করলেন, পৌরসভার কমিশনাররা করলেন, কোন কোন ক্ষেত্রে সরকারি রাজনৈতিক দলও এই কাজটি করলেন। করার ফলে একটা লিস্ট তৈরি হলো। আমরা দেখলাম গাজীপুরের এক দোকানে এক মুদির দোকানদার ফেসবুকে এসে এই লিস্ট ধরে ধরে তার এলাকার যে সমস্ত লোকের নাম ওই লিস্টে ছিল তাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলছে এবং কিভাবে তাদের নাম লিস্টে আসছে প্রশ্ন তুলেছে, এবং সে কিছু রাষ্ট্রের কাছেও কিছু প্রশ্ন তুলেছে। এটি ভাইরাল হলো এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব যে ওই দোকানদারকে উঠিয়ে আনলো এবং তার বিরুদ্ধেই মামলা দিল ডিজিটাল সিকিউরিটি। সংবাদকর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে প্রশ্ন তুলেন, যুক্তি উত্থাপন করেন, তথ্য দেন, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে একের পর এক বেশ কিছু মানুষের বিরুদ্ধে একাধিক জায়গায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া হলো। এবং এই মামলা দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পুলিশ যতটা না অন্য অপরাধের সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রে মামলা করা বা তৎপরতা দেখানো, তার চেয়ে অধিক মাত্রায় তৎপর হয়ে যান এই সমস্ত মামলায়। কারণ এই সমস্ত মামলায় সরকারি দলের একটা ইন্ধন বা সরাসরি উপস্থিতি আমরা দেখি। অর্থাৎ বাদী কখনো কখনো সরকারি কোন অঙ্গ সংগঠন বা সরকারি দলের কোন নেতা বা কর্মী হয়ে থাকে, কখনো কখনো এমনটিও ঘটে যে নিজ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একে অপরের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই যে পরিস্থিতিটা বাংলাদেশে তৈরি করা, এটার কারণটা কি? এই কারণ অনুসন্ধানের ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস আমাদের মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। স্পষ্টতই এখনই সিদ্ধান্তমূলক বক্তব্য দেওয়ার সময় আসেনি। তবে এরকম একটি ধারণা পাওয়া যায় যে কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ডকে সংক্ষিপ্ত করার জন্য নিজ হাতে বিচার কাজটি তুলে নেন। তারা মনে করেন যে এদেরকে ধরে আদালতে উত্থাপন করলে আইনি প্রক্রিয়ায় তারা জামিন পেতে পারেন বা বেরিয়ে আসতে পারেন, তার চেয়ে সংক্ষিপ্ত পথ হচ্ছে ধরো মারো। কারো কারো মস্তিষ্কে এই বিষয়টি এভাবে চলে আসছে। আবার কেউ কেউ অতিমাত্রায় উৎসাহী হয়ে বিরোধী দল বা মতকে দমন করার জন্য, কারো কাছে ভালো হওয়ার জন্য, কারো পারপাস সার্ভ করার জন্য এরকম ঘটনা ঘটিয়ে থাকে। কারণ নিশ্চয়ই রাষ্ট্রের তরফ থেকে এই ধরনের কোন নির্দেশনা থাকার কথা নয় যে বিরোধী দল বা বিরোধী মতের মানুষকে ধরে গুলি করে মেরে একটা নাটক সাজানো। এটি বিশ্বাস করতে কষ্ট হয়। হয়তো রাষ্ট্রের নীতির জায়গায় কোনো ত্রুটি বা দুর্বলতার কারণে ওই সুযোগটি এই ধরনের বাহিনীগুলি নিয়ে থাকতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে সমাজে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করা বা ভীতিকর পরিস্থিতি বহমান রাখা, বিচারহীনতার সংস্কৃতি বহমান রাখা,
ঘৃণার সংস্কৃতি বহমান রাখা, এইটা যদি রাখা যায় তাহলে দিন শেষে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা মনে করেন যে ব্যাপক বিক্ষোভ, ব্যাপক সমালোচনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং আমরা আমাদের মতো করে আমরা যেভাবে চাই সেভাবে, গণতন্ত্র থাকলো কি থাকলো না, আমরা যেভাবে চাই যেভাবে মনে করি যা ইচ্ছা তাই করতে পারি, সমাজের কোনো অংশ থেকে যাতে প্রতিবাদ না হয়, প্রতিরোধ করে না উঠে, সেই জন্য এক ধরনের ভয়ার্থ পরিস্থিতি, ভীতিকর পরিস্থিতি আমরা বহমান রাখতে চাই। এবং সেই জন্য আমরা লক্ষ্য করি যে প্রতিটি ক্ষেত্রে এক ধরনের ভয়ার্থ পরিবেশ তৈরির জন্য এমন এমন ঘটনা সংঘটিত করা হয় যেটি নিয়ে যাতে আর কোনো প্রশ্ন কেউ তুলতে না পারে। আজকে আমি একটি ঘটনার কথা উল্লেখ করব। এটি ঝিনাইদহের একটা ঘটনা, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, কিন্তু ঘটনাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। একজন বিরোধী দলের কর্মী ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়। উঠিয়ে নেওয়ার পরে তাকে হ্যান্ডকাপ করানো হয় এবং তার গুলিবিদ্ধ লাশ একটা পেঁয়াজ খেতে ঝিনাইদহে পাওয়া যায়, অর্থাৎ তার শ্বশুরবাড়ি এলাকা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। ভিকটিমের নাম সম্ভবত রফিক, আমার এত বছর পরে যতটুকু মনে পড়ে, ভুল হতে পারে। এবং পরবর্তীতে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য, যেহেতু ওখানে যে হ্যান্ডকাপটা ছিল সেখানে র্যাবের মানে সিম্বলটা ছিল, র্যাব লেখা ছিল, পরবর্তীতে দেখা গেল যে এই ঘটনাকে কেন্দ্র করে যখন নানান রকম প্রশ্ন মানুষের ভিতর আসলো, বিরোধী দল থেকেও প্রশ্ন করা হলো, তখন আরেকজন মহব্বতকে আবিষ্কার করা হলো যে কুষ্টিয়ার, অর্থাৎ পাশাপাশি জেলার লোক, তাকে গ্রেপ্তার করা হলো, তাকে উঠিয়ে নেওয়া হলো। উঠিয়ে নেওয়ার পরে গুম করা হলো। পরবর্তীতে এমন একটি নাটক সাজানো হলো যে নাটকটির কারণে পরবর্তীতে যাতে কেউ কোনো প্রশ্ন না তুলতে পারে। নাটকটি ছিল এমন যে এই রফিক মহব্বতকে যে ভিকটিম তার শাশুড়ি নিয়োগ করেছে, ঠিক করেছে জামাইকে হত্যা করার জন্য, কারণ জামাই তার উপরে, জামাই শাশুড়ির উপরে পাশবিক নির্যাতন করতে চায় বা করেছে। তার মানে কি, এই ঘটনা নিয়ে যাতে আর কেউ কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে না পারে বা প্রশ্ন উত্থাপন না করে, সেইটির একটি চাল, সেটির একটি মানে আমি বলবো কৌশল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করলেন। দেখেন, এইখানে মহব্বতকে কিন্তু অনেকদিন আগে আটক করা হয়েছিল এবং তাকে আটক করা হয়েছিল খুলনার গিলাতলা ক্যান্টনমেন্টের গেটের কাছ থেকে। পরবর্তীতে যে গাড়ি তাকে আটক করে মানে উঠিয়ে নিয়ে যায়, সেই গাড়ির নাম্বার সার্চ করে আমরা আইন সালিশ কেন্দ্রের কর্মীরা আমরা দেখলাম যে এই গাড়িটি মানে রেজিস্ট্রেশন করা সরকারি নাম, সরকারি গাড়ি ছিল এবং সেটি একটি বাহিনী ব্যবহার করতে, এবং সেটা র্যাব। এবং ওই লোককে ওখান থেকে তুলে আনার পর অনেকদিন পর তাকে গ্রেপ্তার দেখানো হলো আশুলিয়া থেকে, এবং পরবর্তীতে ওই নাটকটি সাজানো হলো। আমরা রাষ্ট্রে গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে এক ধরনের ঘৃণার সংস্কৃতি, এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি, এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার সংস্কৃতি, এটি বহমান রয়েছে এবং এটি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের প্রশ্রয়ে আশ্রয়ী ঘটনাগুলো ঘটছে। আপনি মেজর সিনহা, কক্সবাজারের মেজর সিনহার হত্যাকাণ্ডের পরে হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যে সমস্ত মানে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাময়িক কালের জন্য হলেও বন্ধ হলো? তার কারণ হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো সরকার বা বাহিনীগুলো পরিকল্পিতভাবে করত, তাদের দ্বারা সংঘটিত হতো, সেই কারণে এটি যেমন বন্ধ করা যায়, এটি আবার চালুও করা যায়। আর যদি প্রকৃতপক্ষে ঘটনাগুলো ওরকম ঘটতো, তাহলে এক মেজর সিনহা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘটনাগুলো বন্ধ হতো না। আর বিশেষ করে ওসি প্রদীপের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আমি নিজে কক্সবাজারে ছিলাম, আমি যে জিনিসগুলো লক্ষ্য করেছি, আইনের কোন তোয়াক্কা ওই অঞ্চলের পুলিশ করতো না, টেকনাফের পুলিশ। এবং টেকনাফে পোস্টিং পাওয়ার জন্য পুলিশের ভিতরে এক ধরনের প্রতিযোগিতা থাকে। কারণটা হচ্ছে, ইয়াবা ব্যবসা বলেন, যাই বলেন,
এটা কিন্তু একজন সিভিলিয়ান উইদাউট হেল্প আসলে খুব বেশি দিন করতে পারে না। এবং সেখান থেকে যে নজরানা আসে, যে টাকা আসে, সেটার পরিমাণ কল্পনা করা যায় না। এবং এমন অবস্থা তৈরি করে, এমন ভীতিকর অবস্থা ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করে যে কোনো কিছুকেই তারা তোয়াক্কা করে না। এই ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি একজন সাবেক মেজর সিনহা পুলিশ চেকপোস্টে হত্যাকাণ্ডের শিকার হয়। এটি তো একটি ঘটনা, এরকম অনেক কয়েকশো ঘটনা কিন্তু ওই অঞ্চলে ঘটেছে। এবং বাড়ি থেকে তুলে নিয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ফুটেজ পাওয়া গেছে, তারপরে তাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এরকম অনেক ঘটনা। আমার কথা হচ্ছে এটার সাথে ড্রাগ কানেকশন আছে কি নাই সেই বিবেচনায় আমি যাব না। সেই বিবেচনায় যাওয়ার মূল জায়গাটি হচ্ছে আদালত। সেই আদালতের কাছে হস্তান্তর না করে, আদালতে উপস্থিত না করে মানুষকে এইভাবে তথাকথিত ক্রস ফায়ারের নামে, বন্দুক যুদ্ধের নামে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা প্রাপ্তি তারা পেতে চায়, সেটি হচ্ছে একটা পদক, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত সময়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে একটা অবস্থার সাময়িক উন্নতি। এই যে একটা ধারণা, এই ধারণা থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং রাষ্ট্র প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ বা পরোক্ষ, বা রাষ্ট্রের কোনো ত্রুটি বা বিচ্যুতি, বা রাষ্ট্রের নৈতিক অবস্থানের কোনো দলদের কারণে এই ঘটনাগুলো দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস ঘটে যাচ্ছে। এবং এটি যে এই কারণে ঘটেছে তার যথেষ্ট প্রমাণ, তার যথেষ্ট প্রমাণ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে উদ্ভাসিত। বিশেষ করে মেজর সিনহার হত্যাকাণ্ডের পর, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর এটি অনেকটা স্টাবলিশড হয়েছে। আসুন এরপরে আমরা যদি খেয়াল করি সারা দেশে নারী নির্যাতনের চিত্রটি কি, বা শিশু নির্যাতনের চিত্রটি, দেখেন এক ধরনের ভয়াবহ পরিস্থিতির মাঝে আমরা কিন্তু আছি। মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় যেতে হলে এই প্রত্যেকটি ঘটনার আসলে বিশ্লেষণটা হওয়া দরকার, ঘটনাগুলি বোঝার দরকার, ঘটনাগুলি জানা দরকার। আমরা যেটি দেখলাম যে এক সময় শিশুদের এমন ভাবে গাছের সাথে বেঁধে মারা হতো যে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেত, এবং সেখানে কোনো তোয়াক্কা করা হতো। এটার পিছনে যারা এই ঘটনাগুলি ঘটাতেন তাদের অনেকের হয় পেশি শক্তি আছে, না হলে টাকার শক্তি আছে, না হলে রাজনীতির শক্তি আছে। আপনারা যদি খেয়াল করবেন যে অধিকাংশ ক্ষেত্রে এটি কাজ করে। আমরা ছোটবেলায় দেখেছি গ্রাম এলাকায় পটকা মাছ আমরা দেখেছি। এই অঞ্চলের মানুষ দেখেছে কিনা জানি না, তবে রাজশাহী, যশোর, খুলনা এই সব অঞ্চলে পটকা মাছ বলে একটা মাছ আছে। শিশুরা গ্রামে দেখবেন জালে যখন মাছ শিকার করে, পটকা মাছ আসলে ওটা ফেলে দেয়, শিশুরা ওই মাছটা নিয়ে ওই মাছের পায়ুপথে এই ইয়েটা আপনার পাটখড়ি যে আছে, পাটখড়ি, চিকন পাটখড়ি পায়ুপথে দিয়ে বা মাথায় দিয়ে, মানে মুখে দিয়ে ফোলানো হয়। ফোলানোর পর এক পর্যায়ে ওটা লাস্ট করে, অথবা ফুরিয়ে ওটা একটা আনন্দ উপভোগ করে। আমরা এই জিনিসটারই একটা পরিবর্তিত রূপ পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম, যে বেশ কয়েকটা ঘটনা কয়েক বছর আগে ঘটেছে। সেটা হচ্ছে শিশুদেরকে নানাবিধ চুরির সন্দেহে, কাজ কম করার কারণে, নানা কারণে তাদেরকে নির্যাতন করা হলো, এবং কোনো কোনো ক্ষেত্রে বায়ুর পথে পাম্প করে মৃত্যুর কারণ ঘটালো। কতটা মানুষ নিষ্ঠুর হলে এই ধরনের ঘটনার দিক যেতে পারে, এবং একটা শিশুবেলার ঘটনা কি করে পরবর্তী জীবনে তার ঠিক একই ধরনের রূপ পায়, সেটাও আমরা লক্ষ্য করি। আরেকটা জিনিস আমরা ইতিমধ্যে দেখেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এতভাবে প্রয়োগ করতে কোনো দ্বিধা পুলিশের থাকে না, যখন সেটা সংবাদকর্মী, বিরোধী দলের কর্মী, বা অন্য কোনো সুবিধা নেওয়া যায় এমন কোন লোকের বিরুদ্ধে মামলা, এটাতে পুলিশ এক সেকেন্ড, এক মুহূর্ত কিন্তু দেরি করে না। কিন্তু আমরা লক্ষ্য করি সারা দেশে নারীদের উপর নানাভাবে যে নির্যাতন গুলো করা হয়, আপনি কল্পনা করতে পারেন সেই ছবিগুলো কি করে ফেসবুকে ভেসে আসে। আপনি কল্পনা করতে পারেন যে ওই ক্ষেত্রে যারা এই ছবিগুলি ধারণ করেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী কতটা
আমরা তাদেরকে ততটা তৎপর হতে দেখি না। জাস্ট কয়েকদিন আগের ঘটনা, এই গেল মাসের একটা ঘটনা, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে দেখছি একজন নারীকে কিভাবে নির্যাতন করা হয়েছে উলঙ্গ করে, এবং শুধু উলঙ্গ করে না, মানে কল্পনার বাইরে নির্যাতন করা হয়েছে বেগমগঞ্জে। আমার প্রশ্ন হচ্ছে, নির্যাতনের ঘটনা গেল মাসের ঘটনা, বেশ কিছুদিন আগের ঘটনা, মানুষ কি এই ব্যাপারে তথ্যটুকু দিতে পারেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে? বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে আমরা যে এত খরচ করি, এত তাদের সোর্স, আমরা কথায় কথায় শুনি আমি অমুক অফিসারের সোর্স, আমি অমুক হাবিলদারের সোর্স, এই সোর্স গুলো কি কোনো খোঁজ খবর রাখে না? বা এই পুলিশ বিভিন্ন মাধ্যমে কি পুলিশ সেই আস্থা অর্জন করতে পারেনি যে আস্থার কারণে মানুষ এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে জানাবে এবং পুলিশের তৎপরতার মধ্য দিয়ে সে উদ্ধার পাবে, বা এই ধরনের ঘটনা কমিয়ে আনা, মানে ঘটনা ঘটানো বন্ধ করা যাবে, বা ঘটনার স্থল থেকে তাদের ভিকটিমকে উদ্ধার করা যাবে। এরপরে আমরা দেখছি যে যখন সোশ্যাল মিডিয়াতে এটা ভয়ানক রকমের ভাইরাল হলো, তখন জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের মানুষ একটু নড়ে চড়ে বসলো, কিছু গ্রেপ্তার হলো। এটা অন্তত পক্ষে 15 দিন থেকে 1 মাস পরের ঘটনা। এরপরে আপনি লক্ষ্য করুন, সিলেটের যে ঘটনাটি ঘটেছে, রাত্রে 7:30 থেকে 8টা আনুমানিক সময় যেটা জানা যাচ্ছে, যার পত্রপত্রিকায় মোটামুটি ডিটেলস চলে আসছে, আমরা প্রায় সবাই এটা করেছি। একবার ওই নিজেকে ওই নারীর জায়গায় ভাবেন তো, অথবা একবার আমরা ওই পুরুষ মানুষটির জায়গায় আমরা ভাবি তো, কি অবস্থায় এই ঘটনাটি ঘটছে এবং তখন তাদের অবস্থাটা কি ছিল, এবং আমরা সামাজিক দায়িত্ব কতটা পালন করি সমাজে। আজকে এই ঢাকা শহরেই যদি বলি, আমার চোখে যদি ব্যতিক্রম ধর্মী বা ওই ধরনের কোনো ঘটনা চোখে পড়ে, তারপর আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, আমি আপনি প্রায় সবাই। দুর্ভাগ্য, এই পরিবেশটা কেন হলো? ওই যে শুরুতে যে কথাটা বললাম, আপনি যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন, সেই ভয়ের সংস্কৃতি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তৈরি করেন নাই, সেই ভয়ের সংস্কৃতি নানান লেবাসে তৈরি করেছেন। আজকে আপনার পাড়া মহল্লায়, এটা শুধু এই সরকারের কথা বলবো না, আমি গেল কয়েকটা সরকারের আমলে আমি লক্ষ্য করেছি, এমন এমন মানুষ, আর সরকারি দল যখন কোনো রাজনৈতিক দল সরকারে যায়, তখন শত শত নামের সংগঠন তৈরি হয়ে যায় রাতারাতি, এবং এই যে আশ্রয় প্রশ্রয় নেতারাই দেন। এবং এই আশ্রয় প্রশ্রয় দেওয়ার পিছনে কারণটি হচ্ছে যে তারা এক ধরনের সহজভাবে এক ধরনের শক্তি প্রদর্শনের চেষ্টা করেন, এক ধরনের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করেন। ফলে দেখা যায় যে সমাজে মাসেলম্যান যারা, সন্ত্রাসী যারা, অপ্রকৃতির লোক যারা, তারা রাজনীতি, যে মহান পেশা রাজনীতি, সেই পেশাটিকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে সেই আমাদের ছোটবেলার চোখের সামনে আমরা যেটা দেখেছি, একজন রাজনীতিবিদ মানে হচ্ছে সমাজের ভ্যানগার্ড। একজন রাজনীতিবিদ, তার চাল চলন কথাবার্তা রেসপেক্ট করার মতো থাকতো। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তাকে মানুষ সালাম দিতেন। আজকে অনেককে দেখলে মানুষ পালিয়ে যায়, সরে যায়। তাও দুই একটা সালামের ঘটনা অনেক ক্ষেত্রে ঘটে, সেটা হচ্ছে শক্তির কারণে। এই রাজনীতিবিদরাই কিন্তু গত কয়েক বছর ধরে আক্ষেপের সুরে বলেন, আমাদের রাজনীতি তো আর আমাদের হাতে নাই, রাজনীতি দুর্বৃত্তদের হাতে চলে গেছে। এবং এটি আজকে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন যারা রাজনীতির নেতা, তারা এই কথাটি মাঝে মাঝে বলেন। কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে একটা সুস্থ ধারার রাজনীতি, একটা আদর্শিক অবস্থান তারা নিতে পারেন না বা নেন না। এই না নেওয়ার পিছনে যে কারণটি হয়, সেটি হচ্ছে এক ধরনের, আমরা বাংলাদেশের অধিকাংশ যারা পেশাজীবী বলেন বা বুদ্ধিজীবী বলেন, আমরা 3 পথে আটকে গিয়েছি। আমি বলবো 3টা পথে আমরা আটকে গেছি। পদকের লোভ আছে, আমাদের পদবীর লোভ আছে, তারপরে আমরা প্লটের লোভ করি। আমরা আজকে যারা বিভিন্ন পেশার লোক, আপনারা যদি খেয়াল করেন যে জিআইটি প্লট যখন বরাদ্দ হয়, তখন বিভিন্ন পেশার কোটা, এবং সেই কোটা পাওয়ার জন্য এক ধরনের অনৈতিক প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি, এবং সেটার মধ্য দিয়ে একাধিক প্লটেরও খবর
আমরা জেনেছি। ফলে যারা আমরা আমাদের মাথা, আমাদের বিবেককে বিক্রি করে দেই, তাদের পক্ষে কিন্তু বলিষ্ঠভাবে দাঁড়িয়ে সত্য উচ্চারণ করা কঠিন হয়ে যায়। এবং সেই একটি অন্ধকার সময়ে কিন্তু আমরা এসছি। তা না হলে সামাজিক যে দায়িত্ব প্রতিবাদ করা, প্রতিরোধ করে তোলা, সেই কাজটিও কিন্তু সমাজে এখন নেই। এই না থাকার পিছনে এই ভীতিকর এবং বিচারহীনতা এবং ঘৃণার একটা সংস্কৃতি। দেখেন, আমি নিজে সাম্প্রতিককালে দুটি ঘটনা খেয়াল করেছি যে যখন খুব বেশি নাড়াচাড়া দিয়ে উঠা যায়, তখন তার পিছনে খোঁজা হয় যে জামাত না বিএনপি। এবং এখন শুধু বিএনপি খোঁজে না, এখন খোঁজে হচ্ছে জামাত, একটু জামাত শব্দটা লাগায়। তার মানে এই ট্যাগটা দিয়ে দিলে একটা ঘৃণা, এই ঘৃণার ট্যাগটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে আমি সফল হই তার মুখ বন্ধ করতে, অথবা তার সাথে যাতে জনগণ সম্পৃক্ত হতে একবার হলেও চিন্তা করে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু মানবাধিকারের চিত্রটা খুব একটা ভালো বলার সুযোগ নেই, বরং এটি ভয়াবহ একটা অবস্থায় আজকে আমরা পৌঁছেছি, যেখান থেকে আমরা কেউই নিবৃত্ত পাবো না, মানে কেউই আমরা মুক্তি পাবো না, যদি না আমরা সচেতনতার সাথে আমার যার যে দায়িত্ব, সেই দায়িত্বটি, সেই কাজটি সুষ্ঠুভাবে না করি। আমি যদি চিন্তা করি এভাবে যে এই ঘটনাটি প্রকাশ পেলে এই ঘটনাটিতে লাভ হবে সরকারি দলের, সুতরাং সেটি আমার প্রকাশ করা ঠিক না। আবার এই ঘটনাটি প্রকাশ পেলে লাভবান হবে বিরোধী পক্ষ, আমার জন্য সেটা একটা বিপদের কারণ হতে পারে। বা অন্য কোনো বিবেচনায় আমি যদি এটা বন্ধ রাখি, তাহলে সেটাও কিন্তু আমার সমাজের ভবিষ্যৎ এই অন্ধকার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে বাধা হয়ে থাকে। সুতরাং নির্ভীক চিত্তে সত্যকে তুলে আনা এবং সেটিকে প্রকাশ করা, এটা যেমন সংবাদকর্মীর দায়িত্ব, আর আপনাদের কাছ থেকে এই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি তাদের বলতে পারেন আপনাদের উপর ডিপেন্ডেন্সি আমাদের অনেক, কোনো ক্ষেত্রে 99% পর্যন্ত বলা যায়। আপনাদের উপর আমরা নির্ভরশীল থাকি, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা মানবাধিকার রক্ষায় যে কাজগুলো সেটা করি। আসলে মানবাধিকার রক্ষায় প্রত্যক্ষভাবে আমাকে দেখলেও পরোক্ষভাবে কিন্তু আপনার অবদানটা আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি। মানবাধিকার কর্মী বলতে যে শুধু আমরা যারা সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছি তারা, এটা ঠিক না। এর বাইরে আপনারা যারা আছেন এবং যারা নেপথ্যের কারিগর, নেপথ্যে যারা এই সমাজের মানবাধিকার পরিস্থিতি দেখছেন, লিখছেন, এটা নিয়ে কাজ করছেন, তারা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি আমার এই বক্তব্যের সূত্র ধরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কাছ থেকে যদি আমার শেখার কিছু থাকে, আমার অনুরোধ আপনারা আমাকে সেই জায়গাটা সমৃদ্ধ করবেন এবং আপনাদের কাছ থেকে আমি আসলে কিছু কথা আশা করছি। ধন্যবাদ সবাইকে।